স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে ঐতেরেয় আরণ্যকে, আইন-ই আকবরীতে না মহাভারতে? উত্তর হবে ঐতেরেয় আরণ্যকে। তাহলে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, আবুল ফজল, কৌটিল্য না বাণভট্ট? উত্তর হবে কৌটিল্য। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য। পরের প্রশ্ন, খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি, সামন্ত, কর্মচারী, শাসক? উত্তর হবে প্রতিনিধি। তাহলে খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। পরের প্রশ্ন, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন ধৈ, গোবর্ধন, শরণ, জয়দেব? উত্তর হবে জয়দেব। তাহলে গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন জয়দেব। বলছে পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম ছিল স্বর্ণমুদ্রা, কড়ি, রৌপ্যমুদ্রা না তাম্রমুদ্রা? উত্তর হবে কড়ি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে গোপাল। পরের প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? উত্তর লিখবে প্রথম খলিফার নাম আবু বক্কর। পরের প্রশ্ন, পাল সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? উত্তর লিখবে পাল সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, আইসবেল শিল্প এবং বাণিজ্য। পরের প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহারটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিখবে নালন্দা বৌদ্ধবিহারটি বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত। প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? লিখবে 500 বছর। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বর্তমানে বাংলার কোন অঞ্চলে গৌড় নামে পরিচিত? তার সঙ্গে রয়েছে গৌড়ের রাজধানী কোথায় ছিল? প্রাচীন এবং মধ্যযুগের বাংলার গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল গৌড়। ভাগীরথীর পশ্চিম পারে বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল প্রাচীনকালের গৌড়। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কে কখন গঙ্গাইকোণ্ড চোল উপাধি গ্রহণ করেন? লিখবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোণ্ড চোল উপাধি গ্রহণ করেন। তিনি বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযান চালান। এই অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে গঙ্গাইকোণ্ড চোল উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? লিখবে আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রাজাদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহীপাল শাসনকালে কৈবর্ত নেতা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। সামন্ততন্ত্র বলতে কী বোঝো? মধ্যযুগের ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর রাজকর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো। সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। এছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যে দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক ও জনগণকে নিয়ে এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। গড়ে ওঠা ব্যবস্থায় সামন্ততন্ত্র নামে পরিচিত। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝো? দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কৃষি জমি দেয়া হতো, যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হতো। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, গৌড়তন্ত্র বলতে কী বোঝায়? গৌড়রাজ শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক শ্রেণীর কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা
গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজকর্ম করত সেই সব কাজের দায়িত্ব গ্রহণ করে, ফলে গৌড় রাজ্যে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রামান্তর পর্যন্ত প্রশাসন কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হতো। পরে হচ্ছে মৎস্যন্যায় কী, পয়েন্ট করে ভূমিকা। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের উত্তর মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর ধরে বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার চলেছিল তাকে মৎস্যন্যায়ের যুগ বলা হয়। আক্ষরিক অর্থ, মৎস্যন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হলো মাছের মতো আচরণ। কৌটিল্যের অর্থশাস্ত্রে মৎস্যন্যায়ের উল্লেখ আছে। প্রকৃত অর্থ, পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, শশাঙ্কের মৃত্যুর পর তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকেদের ওপর অত্যাচার করে। এই অরাজক অবস্থায় মৎস্যন্যায় নামে পরিচিত। অবসান, শেষ পর্যন্ত বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করে। এর ফলে মৎস্যন্যায় যুগের অবসান ঘটে এবং পাল বংশের রাজত্ব শুরু হয়। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক, কৃষি কর। রাজার উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বাণিজ্য কর, বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য কর, এছাড়াও প্রজারা নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরেও কর চাপানো হতো। পরবর্তী রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। ভূমিকা। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক, কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দম। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। ধৈ, তার রাজসভার আর এক কবি ধৈ লিখেছেন পবনদূত কাব্য। পঞ্চরত্ন, জয়দেব, ধৈসহ আরও 3জন কবি গোবর্ধন, উমাপতিধর এবং শরণ লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? লিখবে ভূমিকা। পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল সহজ ও সরল। জীবনযাপনের ধরন। 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা। দেখো, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা নয় বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে সমাজ ব্যবস্থা, দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে খাদ্যাভ্যাস। 4 দিয়ে পয়েন্ট করবে পোশাক পরিচ্ছদ। 5 দিয়ে পয়েন্ট করবে ধর্ম। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। পয়েন্ট করবে প্রতিষ্ঠা। 2 দিয়ে পয়েন্ট করবে পৃষ্ঠপোষকতা। 3 দিয়ে পয়েন্ট করবে প্রবেশিকা পরীক্ষা। ভালো করে দেখে নাও, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। 4 দিয়ে পয়েন্ট করবে ছাত্র শিক্ষক। 5 দিয়ে পয়েন্ট করবে বিদেশি শিক্ষার্থী। ভালো করে দেখে নাও। 6 দিয়ে পয়েন্ট করবে পাঠ্যসূচি। 7 দিয়ে পয়েন্ট করবে পতন। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও, যারা বছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।